আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমিনেশন পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, আর নাগরিক পার্টির আলামিন সমর্থক। আমরা ফরমে যায় ওনারা চেয়েছেন সকল তথ্য উপাত্ত সুনিপুণভাবে বিশুদ্ধভাবে আমরা লিখিতভাবে পূরণ করেছি, আজকে জমা প্রদান করেছি। তার সাথে ওনারা 3 জনের প্রার্থী, প্রস্তাবক, সমর্থকের এনআইডি কার্ডের কপি জমা নিয়েছেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আইনে বর্ণনা নাই, ওনাদের ইস্যুকৃত নির্দেশিকাও নাই। যতটুক আছে ফুলফিল করে আমরা এটা জমা দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ভ্যালিড প্রার্থী হিসেবে যথাযথ যাচাই যেদিন হবে 16 তারিখ যাচাই পর্বে তিনি ভ্যালিড প্রার্থী হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আর এই নির্বাচনটা নিয়ে অনেকের এই কিউরিওসিটি আছে। ইতিমধ্যে পুরো জাতির মধ্যে এটা একটা আলোচিত বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সরকার এবং সংসদের মেজরিটি থাকলে, মেজরিটি টোটাল মেজরিটি থাকলে সাধারণত সরকারি দলেরই একক প্রার্থী থাকে, এখানে প্রতিনিধিত্ব হয় না। একটি মাত্র ইতিহাস বা রেকর্ড আছে 1991 সালের, যখন সংসদের মেজরিটি ছিল না কারো এককভাবে, জামাত ইসলামীর সমর্থনে 142 জন সম্ভবত বিএনপির সংসদ সদস্য ছিল। পরে নারী আসন যোগ হয়েছে, সেখানেও দেখা গেছে যে এককভাবে প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী করার মতো সংসদ সদস্য বা ভোটার বিএনপির ছিল না। সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল, তারা একজন প্রার্থী দিয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী, যার নাম আপনারা জানেন। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী জামাত সহ আরও অন্যান্য ওনাদের সমর্থন যারা করেছেন সেই সংসদ সদস্যগণ আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। এরপর থেকে আর কখনো বিরোধী দল থেকে কোনো প্রার্থী এই আসনে হয়নি, এই পদে হয়নি। তো এবার আমরা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি 11 দলের বৈঠকে। আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। দুটো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আগেও এসেছিল, এখনও জাতির কাছে আলোচিত প্রশ্ন। একটা হলো আপনাদের তো মেজরিটি নেই, তাইলে আপনারা কেন এখানে দিয়েছেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন? আমরা বেশ শার্পলি এবং ক্লিয়ারলি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকাতে, এখানে তো সে সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছেন, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। তা আমরা এখানে জিতব কি হারব এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নাম্বার 2 হচ্ছে এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে এবং দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ইনি 3 বার মন্ত্রী ছিলেন, 6 বার এমপি ছিলেন। উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধারী, এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন। রাজনীতি আসার পর থেকে দীর্ঘ সময় এক সময়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন,
আবার আলাদা দল করেছেন, এখন আবার আমাদের সাথে জোটবদ্ধভাবে উনি রাজনীতি করে যাচ্ছেন। আমরা আশা করছি জাতি এটাকে অবশ্যই ইতিবাচক দেখছে এবং আমাদের 11 দলের সিদ্ধান্তকে প্রশংসা করছে। কিন্তু সমস্যা হচ্ছে গণতন্ত্র চর্চার পিছনে সাংবিধানিক বাধ্যবাধকতা একটা ব্যারিয়ার তৈরি করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 70 আমাদের কনস্টিটিউশনে 70 অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির সাথে, জনগণের সাথে, দেশের সাথে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। সেখানে বিএনপি সহ যারা ঐক্যমত্য কমিটি ছিলেন, আমরা 3 দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন।